Assalamu alaikum wa rahmatullah. You all are welcome to our today's class. Welcome to Global English Learning Academy. Let's move on. বাচ্চারা, আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তোমরা জানো অ্যাসার্টিভ এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে স্টেটমেন্ট দেওয়া হয় বা কোনো কিছু ডিসক্রাইব করা হয় বা বর্ণনা করা হয়। আর ইন্টারোগেটিভ হচ্ছে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে আমরা কাউকে কোনো প্রশ্ন করে থাকি, কাউকে কোনো জিজ্ঞাসা থাকলে আমরা ডাউট ক্লিয়ার করার জন্য এটাকে ব্যবহার করি। সো দ্য ক্লাস উইল বি টেকেন বাই মি, সোহেল স্যার। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমি তোমাদের একটা বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ assertive sentence and what is interrogative sentence, how to recognize that this is an assertive sentence and this is an interrogative sentence, what are the basic differences between these two sentences, এই দুটো সেন্টেন্সের মধ্যে আসলে বেসিক দুটো পার্থক্য কি হতে পারে, কেন এদের নাম আলাদা। দেখো, আমি দুটো সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে হি ইজ আ স্টুডেন্ট আর একটা হচ্ছে ইজ হি আ স্টুডেন্ট। মনে রাখবে, হি ইজ আ স্টুডেন্ট অ্যান্ড ইজ হি আ স্টুডেন্ট, এই দুটো বাক্যের মাঝে আমাদের বাংলাদেশে আমরা যেভাবে করে শিখি তার মাঝে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা শিখি যদি সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্যাটস কারেক্ট। বাট আরেকটু সহজ করার জন্য, আরো দ্রুত বোঝার জন্য যে আমরা মনে রাখবো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়। কি মনে রাখবো? যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হবে। তোমরা যারা নাউন চেনো না তাদেরকে বলে দিচ্ছি যে পৃথিবীর যে কোনো কিছু নামই হচ্ছে নাউন। তুমি যা কিছু তোমার চারপাশে দেখতে পাও কিংবা অনুভব করতে পারো তা সব নাও, সবকিছু নামই নাও। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো শেষে সাধারণত সব সময় ফুল স্টপ থাকবে, এবং যে সেন্টেন্স গুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপরে সাবজেক্ট দেওয়া থাকে, আবার বলছি, যে সেন্টেন্স গুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপরে নাউন বা প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট দেওয়া থাকে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, যে সেন্টেন্স গুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপরে নাউন বা প্রোনাউন দেওয়া থাকে সেগুলো হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই তোমরা জানো যে এরপরে কোয়েশ্চেন মার্ক দিতে হবে বা ইন্টারোগেশন মার্ক দিতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স হি ইজ এ স্টুডেন্ট, এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এন্ড ইজ হি এ স্টুডেন্ট এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটিকে আমি যে ইজ এ স্টুডেন্ট লিখেছি এইটাকে বলা হয় কনভার্সন। কি বলা হয়? কনভার্সন। অর্থাৎ আমি অ্যাসার্টিভ একটা সেন্টেন্সকে ডিরেক্টলি ইন্টারোগেটিভ করে যাচ্ছে যেখানে সেন্টেন্সের অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যে অর্থ পরিবর্তন না করে সেন্টেন্সটাকে চেঞ্জ করতে চাই, ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে যেটি করতে হবে আমাকে একটা অতিরিক্ত নট নিয়ে আসতে হবে। কারণ আগের বাক্যে বলছি সে একটা ছাত্র, পরেরটাতে বলছি ইজ এ স্টুডেন্ট, সে কি ছাত্র, তাহলে সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ দূর করে যেটি করব সেটি হচ্ছে আমরা নট যুক্ত করবো, ইজন্ট হি এ স্টুডেন্ট। এবার এটি হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হয়েছে চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ যদি আমি নট না দিই তাহলে আমার সেন্টেন্সের অ্যাফার্মেটিভ যে কোনো সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স সাধারণত সেগুলো নেগেটিভ হয়ে যায়। আমি পরবর্তী রুলসে গিয়ে আমি এটা আরো ক্লিয়ার করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে চেঞ্জিং সেন্টেন্সে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে আমি সেটাকে নেগেটিভ করবো, আর যদি সেটা নেগেটিভ থাকে আমি সেটাকে অ্যাফার্মেটিভ করবো। আমি আবার বলছি, অ্যাসার্টিভ কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য খেয়াল রাখতে হবে যদি আমার দেওয়া যে সেন্টেন্স আমাকে দেওয়া থাকবে সেটা অ্যাসার্টিভ হোক বা ইন্টারোগেটিভ, আমি যেভাবে চেঞ্জ করি, যদি আমার দেওয়া সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স আমাকে চেঞ্জ করতে বলা হয়, সেটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার চেঞ্জ করা সেন্টেন্স হবে নেগেটিভ। আর যেটা আমাকে দেওয়া আছে সেই সেন্টেন্স যদি নেগেটিভ হয় আমার চেঞ্জ করা সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? থ্যাংক ইউ। চলো সামনে আগাই। আর এই নটটাকে আমরা চাইলে হিয়ার পরে লিখতে পারি, ইজ হি নট আ স্টুডেন্ট, একই কথা। সেক্ষেত্রে আমরা এটা ইন্টারোগেটিভ হবে বা একই একই অর্থ প্রকাশ করে। হোপফুলি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সাবজেক্ট বা প্রোনাউন দিয়ে শুরু হলে সেটি, নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হলে সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ থাকবে।
অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন দিয়ে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট অথবা অক্সিলারি ভার্ব প্লাস নাউন প্রোনাউন যেভাবে তোমাদের মনে থাকে যদি শুরু হয় এবং শেষে ইন্টারোগেশন মার্ক থাকলে কোয়েশ্চেন মার্ক থাকলে সেটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং চেঞ্জিং সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় বা সেন্টেন্স চেঞ্জ করার সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হয়। দ্যাটস ইট। চলো, and definitely don't forget to subscribe the channel. Okay, rule number 1. দেখো, অ্যাসার্শনে একটু আগে আমরা বলেছি যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে। তো এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাজেই আমি অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো হচ্ছে সাবজেক্টের জায়গায়। তাহলে কি লিখবো? অক্সিলারি ভার্ব চলে আসবে সাবজেক্টের জায়গায়, বুঝতে পেরেছো? এবং সাবজেক্ট চলে যাবে অক্সিলারি ভার্বের জায়গায়। এবার খেয়াল করো, আমার উপরের সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে কোনো নো, নট, নেভার এই ধরনের কোনো শব্দ নেই। তো না থাকার কারণে আমরা এখানে সাবজেক্ট এবং অক্সিলারির মাঝখানে আমরা একটা নট ব্যবহার করব সংক্ষিপ্ত রূপে, অর্থাৎ শর্ট ফর্মে ব্যবহার করব। এরপর আমরা বাক্যের বাকি অংশ লিখে দিব যা থাকবে, তাই শেষে লিখবো কোশ্চেন মার্ক। ডোন্ট ফরগেট টু পুট আ কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক না দিলে তোমার সেন্টেন্স সে নাম্বার পাবে না। সব ঠিক থাকলেও কোশ্চেন মার্ক না থাকলে নাম্বার দিবে না। এবার চলো আমরা একটু খেয়াল করি, যারা অক্সিলারি ভার্ব চিনো না তাদের জন্য বলে দিচ্ছি। অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে সাধারণত বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব ও মডেল ভার্ব। বি ভার্ব বলতে আমরা বুঝি অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার কে। হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড কে। ডু ভার্ব বলতে আমরা ডু, ডাজ, ডিড কে। এবং মডেল ভার্ব বলতে আমরা বুঝি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। বেসিকলি এগুলোকে বুঝি। এছাড়া আমাদের বেশ কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো আমরা এখন আলোচনা করছি না। প্রাইমারিলি কটা অক্সিলারি ভার্ব জানলেই আমরা ট্রান্সফরমেশনে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি। সোফুল তোমরা অক্সিলারি ভার্ব গুলো নোট ডাউন করে রাখবে, মুখস্থ করে ফেলবে যারা জানো না তারা। সো এবার খেয়াল করো, আমরা আহ, যদি অক্সিলারি ভার্বের জায়গায় অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ যেগুলো আমরা দেখলাম বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল ভার্ব এগুলো না থাকে, তাহলে আমরা দেখবো আমাদের মেইন ভার্বের কি অবস্থা। যদি মেইন ভার্বটা প্রেজেন্ট হয় কিংবা মেইন ভার্বের জায়গায় যদি হ্যাভ লেখা থাকে তাহলে আমরা সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব ডু। যদি মেইন ভার্বটা প্রেজেন্ট এবং সাথে এস বা ইয়েস দেওয়া থাকে, অথবা মেইন ভার্বের জায়গায় যদি হ্যাজ লেখা থাকে তাহলে আমরা লিখবো ডাজ। আর মেইন ভার্ব যদি পাস্ট হয় কিংবা মেইন ভার্বের জায়গায় যদি হ্যাড লেখা থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব ডিড। আশা করছি তোমরা এটি মনে রাখবে। এরপরে তোমরা খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে নো থাকে তাহলে তোমরা সেটিকে পরিবর্তন করে লিখবে এনি, আর এনি থাকলে লিখতে হবে নো। আমরা একটু আগে বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করব, নেগেটিভকে অ্যাফার্মেটিভ করব। কাজেই মনে রাখবে, নো থাকলে কি লিখতে হবে? এনি লিখতে হবে, এনি থাকলে নো লিখতে হবে। তখন আমরা আর এই উপরে নট লেখা নিয়ে কোনো চিন্তা করবো না, আমরা উপরে নট লিখবো না। যদি সেন্টেন্সে নো লেখা থাকে আমরা এনি লিখবো, যদি এনি লেখা থাকে আমরা নো লিখবো। নেভার লেখা থাকলে এভার লিখবো, এভার লেখা থাকলে নেভার লিখবো। নট লেখা থাকলে আমরা নটটাকে শুধু বাদ দিয়ে দিব। আর যদি এনি, নো, এভার, নেভার, নট কিছু না থাকে তাহলে আমরা নট লিখবো। কথা বুঝতে পেরেছি? আমি আবার বলছি, নো থাকলে এনি লিখবো, এনি থাকলে নো লিখবো, নেভার থাকলে এভার লিখবো, এভার থাকলে নেভার লিখবো। নট থাকলে কিছুই লিখবো না, বাদ দিয়ে দিব। আর যদি ওপরে নো, এনি, এভার, নেভার, নট কিছু দেওয়া না থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বের পরে শর্ট ফর্মে নট লিখবো। এবার ক্লিয়ার সবার কাছে? চলো সামনে আগে। আহ আমাদের রুল নাম্বার 1, সরি। সো রুল নাম্বার 1-এর আমরা অলরেডি আমরা রুলটা দেখেছি যে সাবজেক্ট চলে যাবে অক্সিলারি ভার্বের কাছে, অক্সিলারি ভার্ব চলে সাবজেক্ট, মানে জায়গা চেঞ্জ করব। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের জায়গায় লিখবো, সাবজেক্ট অক্সিলারি ভার্বের জায়গায় লিখবো। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নো থাকলে এনি লিখবো, এনি থাকলে নো লিখবো, নেভার থাকলে এভার লিখবো, এভার থাকলে নেভার লিখবো। যদি নো, এনি, এভার, নেভার, নট কিছু না থাকে তাহলে আমি অক্সিলারি ভার্বের পরে একটি নট যুক্ত করব। এরপরে খেয়াল করো, অ্যাসার্টিভ কোনো সেন্টেন্সে লেখা আছে দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই আমাদের কি করতে হবে?
আমরা এই যে অক্সিলারি ভার্ব খুঁজবো, অক্সিলারি ভার্ব পেয়ে যাচ্ছি আর, আর চলে আসবে কোথায়? আর চলে আসবে দে এর জায়গায় এবং সাথে নট যোগ করব। যেহেতু আমার এখানে নো, এনি, এভার, নেভার, নট নেই, কাজে আমি অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যুক্ত করে দিয়েছি এবং এই যে দে এটা চলে আসবে আর এর জায়গায়। ক্লিয়ার সবার কাছে? এবং এরপর আমরা বাকি অংশ লিখবো এবং সাথে অবশ্যই কোশ্চেন মার্ক যুক্ত করব। বুঝতে পেরেছি? সো তাহলে বলো দেখি, শি ওয়াজ রিডিং আ নোভেল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? ইন্টারোগেটিভ করব, সরি ভুল বলছি। এই সেন্টেন্স কিভাবে ইন্টারোগেটিভ করব? এই সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করব হচ্ছে wasn't she reading a novel। তার মানে এই যে দেখো, ওয়াজ চলে আসতো কোথায়? সি এর জায়গায়, সি চলে গেল ওয়াজ এর জায়গায়। যেহেতু ওপরে নো, এনি, এভার, নেভার, নট কিছু নেই, তাই ওয়াজ এর সাথে আমরা নট যুক্ত করেছি, ওয়াজন্ট হয়েছে। ক্লিয়ার? চলো সামনে আগে। সো ইটস রুল নাম্বার 2। সো এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব থাকলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব। এখন আমরা দেখব যদি আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা না থাকে তাহলে আমি কি করব। একটু আগে আমরা বেসিক কনসেপ্ট আলোচনা করার সময় বলে এসেছি, তখন আমরা এই অক্সিলারি ভার্বের পরিবর্তে এখানে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করব। কিভাবে করব? ডু, ডাজ এবং ডিড ব্যবহার করব। যদি আমার মেইন ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে ডু ব্যবহার করব, যদি মেইন ভার্ব পাস্ট হয় ডিড ব্যবহার করব, যদি মেইন ভার্বের সাথে এস বাই এস দেওয়া থাকে তাহলে ডাজ ব্যবহার করব। ক্লিয়ার? এবং অক্সিলারি ভার্বের জায়গায় আমরা সাবজেক্ট ব্যবহার করব যথারীতি। যদি আমার সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ আমার সেন্টেন্স নো, নট, নেভার না থাকে, এভার না থাকে, তাহলে আমি এখানে কি নট ব্যবহার করব এবং তারপর আমার মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখব। এবং অবশ্যই মনে রাখতে হবে মেইন ভার্ব হবে প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে। এবার খেয়াল করো, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব? এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য এই যে আমার সামনে যেই প্লে ভার্বটা দেওয়া আছে, এই ভার্বটাকে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ফর্মে আছে। কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে ভার্ব থাকলে আমার ব্যবহার করতে হয় ডু। এবং যেহেতু এই বাক্যে নো, নট, এভার, নেভার নাই, নো এনি নাই, নো এনি, এভার, নেভার, নট নেই, কাজেই আমি এখানে ব্যবহার করব ডোন্ট। ডু এর সাথে নট যোগ করব, ডোন্ট। তারপর আমরা লিখবো হচ্ছে দেই। এরপরে আমরা সেন্টেন্সে বাকি অংশ বসাবো, প্লে ফুটবল ইন দ্য ফিল্ডস। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো লেটস মুভ অন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। নেক্সট ক্লাসে আমরা অ্যাসার্টিং ইন্টারভিউতে বাকি রুলস গুলো নিয়ে হাজির হবো। টিল দেন, বাই, টেক কেয়ার।